নমস্কার বন্ধুরা। কবি বলেছিলেন মেলাবেন তিনি মেলাবেন, তাই আবারও আমাদের মিল হলো প্রায় বছর দুয়েক পরে। সুকুমার রায়ের মতন বলতে চাই, আবার সে এসেছে ফিরিয়া। অবশ্য সুকুমার রায়ের সঙ্গে আমাদের আজকের অতিথির একটা যোগ রয়েছে, কারণ তার লেখা বেশ কিছু কবিতা থেকে ইনি প্যারোডি বানিয়েছিলেন, যেগুলি যথেষ্ট সমৃদ্ধি পেয়েছিল। এছাড়া এনার নিজের মৌলিক গানগুলিও যথেষ্ট বিখ্যাত। আর একটা সময় ছিল ইনি বঙ্গাই, ওয়ান্ডার মুন্না, আর জে সোমক, আর জে অগ্নি এদের সঙ্গে কোল্যাব করতেন, যখন অনেক মানুষই কোল্যাব বিষয়টা জানতেন না। কিন্তু এখন একটু অনিয়মিত হয়ে গিয়েছেন ইউটিউবে। লোকে তাকে নিয়ে রিল বানাতে বসে গিয়েছে যে লাস্ট কবে তাকে দেখা গিয়েছিল, কিন্তু না, তিনি তার কাজ ধীরে সুস্থে করে চলেছেন। আর তিনি কোনো রকম সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করেন না, তিনি কেবল গান শুনিয়ে যেতে চান। এই শিল্পী মানুষটিকে আজ আমরা পেয়েছি আমাদের পডকাস্টে। তিনি আর কেউ নন, ডিজে বাপন আকা অনিন্দ চক্রবর্তী। যাই হোক, আমাদের সেই প্রথম অতিথি ইনি, যার সাথে আমরা প্রথম আমাদের ভিডিও পডকাস্ট করেছিলাম। আবার তাকে পেয়েছি এই পডকাস্টটিতেও, এবং অবশ্যই চাইব আপনারা এই পডকাস্টটি দেখুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কোথায় কি ইমপ্রুভ করতে হবে অবশ্যই কমেন্ট করে জানান। আর বিশেষ কিছু বলার দরকার আছে? চলুন শুরু করা যাক। নমস্কার ডিজে বাপন বাবু, কেমন আছেন? নমস্কার অনিন্দ বাবু। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আগের বার তো সামনাসামনি দেখা হয়েছিল, এবার সামনাসামনি না হয় ইন্টারনেটের মাধ্যমে দেখা হচ্ছে, কারণ আমি অনেক দূরে রয়েছি, দেখা করতে পারিনি। 2 বছরে কতটা পরিবর্তন হয়েছে ডিজে বাপন? পরিবর্তন তো জীবনের নিয়ম, পরিবর্তন তো আসতেই থাকবে। তার মধ্যেও কিছু কিছু জিনিস পরিবর্তন থাকে না, যেমন মিউজিকের প্রতি ভালোবাসা, বেসিক যে মানুষের ব্যবহারিক, সেগুলো তো পরিবর্তন হয় না, কিন্তু সেই কনস্ট্যান্ট ফ্লো এর মধ্যে দিয়ে একটা পরিবর্তন জীবনের মধ্যে আসতে থাকে। যেমন আমরা ছোটবেলা থেকেই সকালবেলা ঘুম থেকে উঠছি, রাত্রিবেলায় ঘুমাতে যাচ্ছি, এটা তো কোনো পরিবর্তন হয়নি। মানে এই কেউ রাত করে দেরি করে যাচ্ছে, দেরি করে উঠছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিছু কিছু জিনিস স্ট্যাটিক থাকেই লাইফের। তার মধ্যে দিয়ে আমাদের ভেতরে ভেতরে বিভিন্ন রকম শারীরিক, মানসিক, সামাজিক পরিবর্তন আসতে থাকে, সেগুলো তো থাকবেই। অনেকটাই পাল্টেছি, তুমিও পাল্টেছো, আমিও পাল্টেছি, পৃথিবী পাল্টে গেছে 2 বছরে, প্রতিদিন সবকিছুই পাল্টে যাচ্ছে। সেটা নিয়ে থাকতে হবে। যে সময়টার মধ্যে রয়েছি সেটার মধ্যে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, দেশে দেশে যুদ্ধ লাগছে, আরো অনেক কিছু ঘটছে। যাই হোক, তো এবার তোমার টপিকে একটু ফিরি। একটু ইউটিউবে অনিয়মিত লোকে বলছে, এবং লোকে রিলও এরকম বানাচ্ছে যে লাস্ট সিন অন এত ডেট, তারপর থেকে নাকি দেখা যায়নি, এবং নানান রকম কথাও আসছে। তো একটু যদি কিছু বলো এটা নিয়ে। এতটা মানে ইউটিউবের দর্শকদের কাছে তো আমি সত্যি মানে সরি, রেগুলারলি ইউটিউবে আসা হচ্ছে না, আর কারণ একটা সময় প্রতি উইকে 2টো করে গান দিয়েছি, এরকমও হয়েছে। কিন্তু অফিসের চাপে, কাজের চাপে, বিভিন্ন রকম চাপে ইউটিউবটা করা হচ্ছে না। তবে গান করছি আমি, গান যে করা হচ্ছে না তা না, গানের চর্চায় নিয়মিত রয়েছি। টুকটাক গান 2-1টা করে ছাড়তে পারি, কিন্তু ওই বললাম, পরিবর্তন অনেক রকম ছোটখাটো পরিবর্তন হয়ে যায়, কিন্তু বেসিক যেই গানের প্রতি ভালোবাসা, সেটা তো আমার রয়েছে। গানের প্রতি আমার যেই নিজেকে নিয়োজিত করা, সেই ব্যাপারটা তো অবশ্যই রয়েছে। আমি রেগুলার প্র্যাকটিস করি, নতুন নতুন গান লিখছি, নতুন নতুন গান তৈরি করছি, সেগুলো তো হতেই থাকছে। কিন্তু হ্যাঁ, ইউটিউবে আগের মতো কতটা বেশি আশা হচ্ছে না, এটা সত্যি কথা। এবং আমার যেটা পেছনে কারণও আছে। দেখো, আমি যেহেতু তো মিউজিকের, আমি তো মানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বলতে তো আমার তো মেন কাজ মিউজিক করা, গান করা। আর গানের সাথে না, এখন ইউটিউব মানে তো গানে একটা মিউজিক ভিডিও দিতে হবে, শুধু তো গান করলে হবে না। কারণ আমি যদি দিনে আমার যদি একটা টোটাল মিউজিক ভিডিও বানাতে যদি আমার
7 দিন সময় লাগে, তার মধ্যে 5 দিনই যাবে অডিওর কাজে। হুম কারণ অডিও এতটাই একটা কমপ্লেক্স সাবজেক্ট, একটা টাইম নিয়ে, কারণ গান লেখা, গান বানানো, তারপর সেটাকে অ্যারেঞ্জ করা, শুট দেওয়া, হুম রেকর্ডিং করা, মিক্সিং করা, মাস্টারিং করা, তারপর আসে আমাদের এবার ভিডিওর পার্ট। কিন্তু অডিও করতে করতেই এতটা সময় চলে যায় যে সবসময় ভিডিও করে ওটা সময় পায় না। আর আমি তো ফুল টাইম যেহেতু করতে পারছি না, তাই ভিডিওর করার অভাবে অনেক সময় ইউটিউবে গান মেনলি ছাড়া হয় না। কিন্তু নতুন গান প্রচুর বানাচ্ছি। এবার আমি ভাবছি যে গিটার বাজিয়ে ইউটিউবে আপলোড করে দেবো, কারণ মিউজিক বানানোর, ভিডিও বানানোর চক্করে গানগুলো আপলোড করাই হচ্ছে না। হুম এবং ব্যাপারটা হচ্ছে এই যে যারা বাংলা ইউটিউব দীর্ঘদিন ধরে দেখছে, ধরে নাও বাংলা ইউটিউব মানে মানুষ বাঙালিদের গোচরে মোটামুটি লাস্ট 10 বছর আছে, এবং এই 10 বছরের শুরুর দিক থেকে যে সমস্ত নামগুলো পাওয়া যায় তার মধ্যে তুমি অন্যতম। তাছাড়া বঙ্গাই আছে, ওয়ান্ডার মুন্না রয়েছে, এবং তোমার যেরকম গ্যাপ আসছে একটা ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিওর, সেই রকম ওদেরও সব রেকর্ড ভেঙে দিয়েছি নাকি গ্রাফে? না না, ওরাও করে। হ্যাঁ কিরণ, মুন্না দুজনেই খুব হার্ড ওয়ার্কিং, ওরা করে। কিন্তু ওই বললাম, টাইম পাল্টে যায়, লোকের প্রায়োরিটি, লোকের ভালোবাসা, লোকের রিয়েলাইজেশন, অনেক কিছু পাল্টাতে থাকে। কিন্তু একজন শিল্পীর কাছে তার শিল্পের প্রতি ভালোবাসা তো কখনো কমে যায় না। সেটা যে কোনো আকারে, যে কোনো ফরম্যাটে, যে কোনো ধরনের শিল্প হতে পারে। তা সেটাকে বহন করে নিয়ে চলতে হয় একসাথে নিজেদের, যাতে আমরা, কারণ ওই শিল্পটা না থাকলে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বো। শিল্পর প্রতি যেই কাজটাকেই ভালোবাসে, সেই কাজটার প্রতি যদি ডেডিকেশনটা বা সেই নিজেকে আত্মনিয়োজিত করার ব্যাপারটা না থাকে, মানে সেটা বেশি দিন কন্টিনিউ করা সম্ভব না। সেটাই। এখন ওদের সঙ্গে কিরকম যোগাযোগ রয়েছে তোমার কো ক্রিয়েটরদের সঙ্গে? কো ক্রিয়েটরদের সাথে যোগাযোগ বলতে, এখন তো এত দূরে আমি নিজের বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারছি না। হ্যাঁ, কিন্তু কো ক্রিয়েটর বলতে আমার সব থেকে কাছে যারা, মুন্না বা কিরণ, ওরা তো আমার ফ্যামিলির এক্সটেন্ডেড পার্ট। তা ওদের সঙ্গে যোগাযোগ তো আছেই, ভালো মতনই যোগাযোগ আছে, আপডেট হয়। তবে যেহেতু এতটা দূরে রয়েছি, সবসময় দেখা এখন হয় না, বা আগেও যে খুব ঘন ঘন দেখা হতো না, যে যার কাজে ব্যস্ত তো থাকে। কিন্তু আমাদের যে আত্মীয়তাটা সেটা রয়েছে ভালো মতনই, আমরা সেটা আছে। নতুন কোনো ক্রিয়েটরকে ভালো লাগে? নতুন যারা ক্রিয়েটর এসছে এখন? হ্যাঁ, বিটকেল বাঙালিকে খুব ভালো লাগে আমার। আচ্ছা এখনই মানে আমি লাইভে আসার আগেই ওর লাইভ স্ট্রিমিং দেখছিলাম। এই লাইভ স্ট্রিমিং মানে সরি, ও একটা কমেডি স্ট্যান্ড আপ করেছে দেখলাম রিসেন্টলি। আর অনেকজন ক্রিয়েটর ছিল, ওর একটা কমেডি স্ট্যান্ড আপ কমেডি লাইভ শো আর কি, ও ক্লিপটা শেয়ার করেছিল, সেটা দেখছিলাম। মেসি আসা নিয়ে, এটা দেখতে দেখতেই আমি রেডি হচ্ছিলাম, তোমার কল আসছিল। কিন্তু ওর আমার খুব ভালো লাগে, মানে নতুন বলবো না, অনেকদিন ধরে খুবই দারুণ গুণগত মানের কাজ করছে। ওর আমার খুব ভালো লাগে। না, সব থেকে বড় কথা হচ্ছে, যেখানে এখন স্ট্যান্ড আপ কমেডি মানেই একটা অভিযোগ থাকে মানুষের মনে, যে গালাগাল থাকবে, ভালগারিজম থাকবে, ও এইগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে মানুষকে হাসাতে পারে। এটা একটা একদমই তাই। আমার মানে বাবা মা, বউ, আমার মাসুতো ভাই, মাসি, সবাই দেখি। আর ওর কমেডি সবাই পরিবারের সঙ্গে বসে দেখতে পারে, এরকম মানে আর কি। আর ওর এক্সপ্রেশন মানে ডেঞ্জারাস এক্সপ্রেশন দেয় ও। এক্সপ্রেশন দেয়, আর মানে মাইন্ড নিয়ে খেলা করে, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। তো ধরো তুমি যখন ইউটিউব শুরু করেছিলে, আর এখন যখন ইউটিউবকে দেখছো, মানে বিশেষ করে বিভিন্ন কমিউনিটি, কতখানি কি পরিবর্তন হয়েছে তোমার মনে হয়? ইউটিউব নিজের প্ল্যাটফর্মও তো চেঞ্জ হয়ে গেছে না অনেক। আগে যেমন লাইক ছিল, ডিসলাইক ছিল, তুমি বলছিলে পরিবর্তন, কত কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন ডিসলাইক অপশনটাই আর নেই, মানে ডিসলাইক করা যায় কিন্তু কাউন্টটা দেখতে পাবে না। হ্যাঁ, কাউন্টটা দেখায় না। তাই প্ল্যাটফর্মটাই পাল্টে গেছে, তো ক্রিয়েটরদের কন্টেন্ট এগুলো তো পাল্টাবেই, ক্রিয়েটরও পাল্টে যাবে। হ্যাঁ, ক্রিয়েটরও তো পাল্টে যাবে, এটা তো নিয়ম। সেটা তো বটেই। যেমন ধরে নাও, আমি ইনস্টাগ্রামের কথা বলি, আমি ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট শুরু করেছিলাম, তখন ফটোগ্রাফ দিলে লোকে দেখতো, সবকিছু হতো। এখন ইনস্টাগ্রাম বেসড অন রিল অনলি, মানে রিল ছাড়া কিছু নেই ওখানে। ছবি কেউ দেখে না, ছবি দেখে কেউ কিছু বলেও না। তো এবার আসি তোমার লেটেস্ট গান ছুটে এসে বুকে লাথি, আমি শুনলাম, বেশ কয়েকবার শুনলাম। আর কিরকম রেসপন্স পাচ্ছ ছুটে এসে বুকে লাথির বিষয়? রোড রোলারের যারা বহুদিনের ফলোয়ার্স আছে, রোড রোলারের একটা নিজস্ব ফ্যান বেস আছে।
হুম তাদের মধ্যে তো মানে প্রচন্ড এক্সাইটেড যে আবার রোড রোলারের গান এসছে, তারপরে এরকম মানে ফুল অ্যাকশন প্যাকড গান, মানে কোনো হুম মানে আমরা রোড রোলার বরাবরই একদম চাঁচা ছোলা বাংলা গান করি, বাংলা মেটাল, বাংলা হার্ড রক। সেটা আমাদের হুম গানের নাম শুনেই বোঝা যায় যে আমাদের আমাদের গানের নাম কি। হাত থাকতে মুখে কেন, ছুটে এসে হুম বুকে লাথি, লোহার হাত, রাস্তা কারো হুম একার নয়, হুম বাল ব্রহ্মচারী, আরেকটা কিছু রক্তে দিয়ে রক্তে ডাব রক। ফাটানো হ্যাঁ, আরেকটা হ্যাঁ। কিছু দিয়ে আরেকটা কিছু দিয়ে ডাব ফাটানো, আমি শব্দটা বলছি না এই হ্যাঁ, মুহূর্তে। সেটা সেটা তো ডিজে বাপনের গান, সেটা রোড রোলারের গান না। আমি রোড রোলারের গান হিসেবে বলছি যে রোড রোলারের আমাদের ব্যান্ডে যা গান আছে সেই গানগুলো তো সবকটাই একদম মানে খুবই অ্যাকশন প্যাকড গান। তাই হুম হুম রোড হুম রোলারের যারা কোর ফ্যান, যারা হয়তো ডিজে বাপনের আগে থেকে আমার গান শুনে আসছে, রোড হুম রোলারের যে ফ্যান বেস হচ্ছে, তাদের মধ্যে তো খুবই সাড়া পেয়েছি। আর নতুন অনেক শ্রোতা বন্ধুদেরও মেসেজ পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, তো খুবই হুম। ভালো লাগছে। আচ্ছা, তোমার রোড রোলার টিম নিয়ে একটু জানার ইচ্ছে আছে, মানে টোটাল কতজন আছে এবং তাদের নামগুলো যদি বলো একটু। রোড রোলারে এখন নতুন যে লাইন আপে আমরা নতুন আমাদের অ্যালবামের কাজ শুরু করেছি, যে প্রথম গানটা রিলিজ করেছি ছুটে এসে বুকে লাথি, সেই লাইন আপ অনুযায়ী আমি অনিন্দ্য চক্রবর্তী রয়েছি, হুম সৌভিক লাহিড়ী ড্রামসে হুম রয়েছে, আর হুম গিটারে রয়েছে অগ্নিশ ঝা। হুম আর এই অ্যালবামে আমরা যে লাইন আপটা নিয়েছি সেটা একদম ক্লাসিক রোড রোলার লাইন আপ, কারণ রোড রোলারের প্রথম অ্যালবাম রাস্তাঘাট 51তে গিটার বাজিয়েছিল অগ্নিশ ঝা। হুম আর আচ্ছা রোড রোলারের সেকেন্ড অ্যালবাম আমরা অগ্নিশকে পাইনি, সেখানে আমি পুরো গিটারের কাজটা করেছিলাম আর ড্রামস বাজিয়েছিল সৌভিক। তো হুম ফার্স্ট অ্যালবামের লাইন আপের অগ্নিশ, আর সেকেন্ড অ্যালবামের বা তারপরের থেকে আমাদের অ্যালবামের ব্যান্ডের যেই মেইন একজন ক্যারেক্টার ড্রামার সৌভিক, সে আছে। আমরা তিনজন মিলে এখন রোড রোলার নতুন লাইন আপটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, বেশ। এবার এবার আসি যে মানে এই যে ধরো। আমি শ্রোতা বন্ধুদের বলতে চাই, মানে রোড রোলারে যত 2011 সালে হিট গানগুলো রয়েছে, যেমন রাস্তা কারো একার নয়, হুম আমার দু চোখ, সেই সব গানের লিড গিটারিস্ট অগ্নিশ ঝা। কারণ ওর গিটারিং এর প্রচুর ফ্যান্স রয়েছে, যারা অগ্নিশের লিড গিটারকে প্রচন্ড পছন্দ করে। আর একজন মানে কলকাতার বুকের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড লিড গিটারিস্ট অগ্নিশ ঝা। তো ওকে হুম আবার আমরা পেয়েছি আমাদের ব্যান্ডে। আমাদের নতুন গানের সোলোটা শুনলেই বোঝা যাবে যে গানটার লিডটাও কতটাও অ্যাগ্রেসিভলি বাজিয়েছে। সেটা হুম আমাদের ব্যান্ডের লাইন আপকে আরো আরো অ্যাগ্রেসিভ করেছে, এই নতুন লাইন আপটায় অগ্নিশের ইনক্লুশন হওয়াটা। বেশ। তো তোমাদের ব্যান্ড মোটামুটি কত বছর হলো তোমাদের তাও? আমাদের প্রথম অ্যালবাম বেরিয়েছিল 2011 সালে, আর ব্যান্ড 11। ফর্ম আমরা শুরু করে দিয়েছি অলরেডি 8-9-তে। আচ্ছা। 8-9-তে 8-এ তো শুরু করেই দিয়েছি, 8-এ। হুম আগে আচ্ছা, থেকে অন্যান্য নামে আমরা করতাম, কিন্তু আমাদের মানে 2008-9 নাগাদ রোড রোলার নামটা ফাইনাল করে আমরা বিভিন্ন কলেজ শোস করতাম। তারপরে ফার্স্ট অ্যালবাম 2011 সালেই আমরা বের করি, রাস্তা কারো একা নয়। তার মানে হিসাব মতো 2015, এখন 26, আমাদের ফার্স্ট অ্যালবামের 15 বছর পূর্তি হচ্ছে 2026 সালে। আচ্ছা। 15 বছর কাটিয়ে এসেছি আমরা। আর হুম অনেক অনেক অরিজিনাল গান রেখেছি, যেটা আমাদের সব থেকে মানে মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। মানে ডিজে বাপন হিসেবে বলুক, আর বা রোড রোলারের চক্রবর্তী। সিঙ্গার সংরাইটার হিসেবে বলুক, যে আমি বা আমার ব্যান্ড ব্যক্তিগতভাবে মানুষের ভালোবাসা প্রচুর পেয়েছি। হুম মানুষ আমাদের এক্সপেরিমেন্ট গুলোকে, আমরা সবসময় যে একদম প্রথাগতভাবে গান বাজনা করেছি, প্রথাগত ছকে সেভাবে করি না। আমরা নিজেরা কনসার্ট করেছি। 2016 সালে দাঁড়িয়ে আমরা নিজেদের সেলফ ইন্ডিপেন্ডেন্ট DIY মানে ডু ইট ইয়োর সেলফ কনসার্ট আমরা করতাম। হুম তাই বরাবরই আমরা মানুষের ভালোবাসা পেয়েছি। আর রোড রোলারের ফ্যানদের উদ্দেশ্যে বলছি, নতুন গান আরো আসছে। আমরা এই হুম লাইন আপে আরো গান পরপর আসতে থাকবো। প্রথম গান আসা ফেব্রুয়ারি মাসে স্টার্ট হয়ে গেছে। এই বছর জুড়ে আরো রোড রোলারের গান সবাই নিশ্চয়ই পাবে। বেশ, রোড রোলার এগিয়ে যাক, বাংলা গানের রাস্তাও প্রশস্ত হতে থাক, এটাই গুড উইশ। গান তো আসছেই, আমার সাথে কথা হয়েছে, হুম ডিজে হুম বাপনের গান হুম আসা শুরু হয়ে যাচ্ছে খুব শিগগিরই। আমার হুম সেটআপ পুরো রেডি। এখন ওকে। আমি আছি গুজরাটে, সব আচ্ছা। গান আবার আসবে। ওকে। আর এবার একটা বিষয়ে আসি। ধরো ইউটিউবে বাংলা মৌলিক গান, মানে ধরে নাও তোমাদের অরিজিনাল গান তোমাদের যেমন আছে, বা তালপাতার সেপাই রয়েছে, এইরকম হ্যাঁ। আমরা বেশি উদাহরণ পাই না। বেশিরভাগই ধরো বাংলা ইউটিউব কমিউনিটিতে যারা রয়েছেন তারা হয় সিনেমার রিভিউ করছেন, বা তোমার ধরো বলতে পারি রোস্টিং করছে, বা রিল বানাচ্ছে।
তো হ্যাঁ, এইটা সেগুলো তোমার কন্টেন্ট, ইউটিউবের কন্টেন্ট দেখো, হুম যারা গান করা তারা তো গান করছেই, এমন না যে তারা গান করছে না। হুম অনেক ব্যান্ডই তাদের গান রিলিজ করছে নিয়মিত, কিন্তু হুম এখন বলতে পারছি লোকে কোনটা বেশি দেখছে। যারা করার তারা করছে, যারা ব্লগ করা তারা তো ব্লগ করবে, তারা তারা কি করে গান বাজনাটা করবে, বা যারা গান বাজনা করে তারা কি করে রান্নার ভিডিওটা করবে। মানে করতে পারে শখে, কিন্তু এবার কি প্রফেশনালি করার কথা বলছি, সেটা তো করতে পারবে না। যার যেটা করার, যে রোস্টিং করার সে তো রোস্ট করবে, সে কি করে হট করে সে তার নিয়ে ক্লাসিক্যাল বাজাতে শুরু করবে। সেটা তো তা অবশ্যই। যার যেটা কাজ সেটা সেটা করবে, এবার লোকে কি দেখবে সেটা লোকের ওপর। কেউ যদি মনে করে আমি ক্লাসিক্যাল গান শুনবো, ইউটিউবে তো সেই অপশন আছে, কেউ তো বারণ করছে না ক্লাসিক্যাল গান সে তো শুনতে না। অবশ্যই, সে তো অবশ্যই। বা এবং ইউটিউব কেউ ইউটিউবের যদি মাধ্যমে আমরা অনেক কিছু মানে জানতেও পারছি, সেই দিকটাও রয়েছে, সেই ভালো দিকটা তো অবশ্যই রয়েছে। যে ধরে নাও আমি খুব পুরনো কোনো একটা দুষ্প্রাপ্য সিনেমা যেটাকে আমার খুঁজে পাওয়া সহজে পসিবল ছিল না, সেটা কিন্তু ইউটিউবের মাধ্যমে এখন হচ্ছে। এটা একটা হুম, ইউটিউবের খুব ভালো দিক। কিন্তু ধরে নাও বাঙালির মধ্যে একটা গেলো গেলো রব সবসময়ই থাকে, এবং সেইখান থেকে আমার একটা প্রশ্ন রয়েছে যে বাংলা মিউজিক কি খাতরে মে? দেখো আমি যা বুঝতে পেরেছি আমার এত বছরের এক্সপিরিয়েন্সে, যে সবাইকে নিয়ে চলতে হবে, হুম সবকিছু নিয়েই চলতে হবে। কোনো কিছু বাদ রেখে আমি এটা করবো না, এটাকে অ্যাকসেপ্ট করবো না, হুম তাহলে কিন্তু কালচারাল ডেট মানে মানে কালচারটা এগোতেই পারবে না। কোনো অ্যাকসেপ্টেন্সটা রাখতেই হবে যে এটা বাজে, এটা খারাপ, এটা হুম সব রকম ছবি আঁকা। একটা হাতির ছবি যদি ৫ জন শিল্পীকে আঁকতে বলে, ৫ জন তো ৫ রকম ধরনের আঁকবেন না। সবার কি অবশ্যই। স্কিল বা স্টাইল বা প্যাটার্ন সেটা তো সেম হয় না। হুম একটা হাতির ছবি ৫ জন আর্টিস্টকে দিলে ৫ রকম ভাবে তারা আঁকবে। তাই যেকোনো মানে কনটেন্ট যেটাকে বলে এখন, বা মাধ্যমের বেসিক ভাবধারাটাই তাই। মানে বিভিন্ন রকম কনটেন্ট থাকবে। বিভিন্ন রকম নাচের ভিডিও পাওয়া যায়। গান বিভিন্ন রকম গানের পাওয়া যায়। আমি যেমন একদিকে প্যারোডি গান করেছি, মাশআপ করেছি, আবার একদিকে নিজস্ব অরিজিনাল গান করেছি। তেমনি হুম অন্যান্য যদি ক্রিয়েটর যদি ধরি, বঙ্গাই বা মুন্নাকে ধরি, ওরা যেমন নিজেদের মতো করে স্কেচ করা, রোস্টিং করা, সেসব প্রমোশন করা সেগুলো করছে, আবার নিজেদের মতো করে শর্ট ফিল্ম বানিয়েও ছেড়েছে। হুম তাই সব রকম কাজই আসে। এবার কেউ অনেকে থাকে শুধু গান করবো, তারা গান নিয়েই আছে। হুম কেউ যদি ফ্লুট ব্লগিং, এবার যার যেটা কেউ অনেক দিকে অন্যান্য দিকে এক্সপ্লোর করতে চায়, কেউ চায় না, বা যে যেটাতে কমফোর্টেবল ফিল করে। অনেকে দেখবে আবার অডিও মিউট করে পুরো ভিডিও করে, মানে একটা জিনিস আসতে থাকে, শুধু মিউজিক চলে পেছনে। বিভিন্ন রকম ব্লগিং এ যেরকম হয়, কেউ আবার কথা হুম বলতে পছন্দ করে ব্লগিং এর মধ্যে। এবার হুম এক একজনের এক এক রকম স্টাইল, এক একটা কন্টেন্টের এক এক রকম মানে ধারা। অনেক কন্টেন্টে দেবে লোকে যে মেইন ক্যারেক্টার সে এসে কথা বলছে, কোনো হুম কন্টেন্টে একটা সুন্দর একটা সিনারি যাচ্ছে বা কোনো একটা ঘটনা ঘটছে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে। এভাবে হুম বিভিন্ন রকম কন্টেন্ট আসতে থাকে, বিভিন্ন রকম কন্টেন্ট হয়। এখন কন্টেন্ট ক্রিয়েটার মানে যে দুটো একটা রক্ত মাংসের মানুষ তাও না, এখন তো এই দিয়ে কত কন্টেন্ট হচ্ছে। হুম মানে কন্টেন্ট ব্যাপারটা আলাদা, আর কোনো একটা প্যাশনকে ফলো করা, আর্টকে ফলো করা ব্যাপারটা আলাদা, দুটো আলাদা হুম, জিনিস। বুঝলাম। তো এবার আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে যে ধরো আহ, বাংলা সিনেমার যে গান, ঠিক আছে, হুম, বাংলা সিনেমার একটা এখন একটা রাফ মানে একটা খুব টাফ ফেজ চলছে, বিকজ অনেক সিনেমাই মানুষ দেখছেই না, জানতেও পারছে না, ঠিক আছে, এরকম হচ্ছে, হলের ইস্যুস রয়েছে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে বাংলা গান মানে সিনেমার গান যেগুলো হয়, সেই গানগুলো নিয়ে তোমার মত কি? সেইগুলো কি প্রপার ঠিকঠাক তোমার লাগছে, নাকি আরো বেটার হতে পারতো বা কিছু এরকম তোমার কোনো থট আছে? না, ভালো গান প্রচুর হচ্ছে, বা গানের ভিজুয়ালাইজেশন গুলো কি হচ্ছে সেটা আমি অতটা ডিটেলসে বলতে পারছি না, কারণ অনেক সময় অনেক গানগুলো সিনেমার প্রয়োজনে বানানো গানগুলোর মেন একটা ব্যাপার হলো যে ওটা সিনেমার সঙ্গে ডিরেক্টর এমন করেই বলে যে যাতে গানটা এমন করে বানাবে যাতে সিনেমাটাকে এগিয়ে নিয়ে যায় গানটা, যেটা আর হুম কি সিনেমা লিরিসিস্টদের যেটা মেন ব্যাপার। কিন্তু অনেক সময় যেটা হয়, সিনেমার সাথে গানটা যাচ্ছে কিন্তু হয়তো হুম স্বতন্ত্রভাবে গানটা মৌলিকতা অনেক সময় হয়তো কম বেশি হতে পারে। অনেক হুম সিনেমার গান তো আমরা এমনিও শুনি, আমাদের রিলেট করি, আমরা আমরা ওই গানের ইমোশনটাকে নিজেদের মধ্যে নিয়ে গানটা আবার করি। কিন্তু অনেক হুম ক্ষেত্রেই যেটা হয় এখন মডার্ন মানে সিনেমাটিক ওয়ার্ল্ডে, যে ডিরেক্টর চায় যে যাতে গল্পটাকে এগিয়ে নিয়ে যায়, হুম সেখানে অনেক সময় হয়তো গানটা একটু কম্প্রোমাইজ হয়। সেটার জন্য তো হুম মানে যারা সঙ্গীত শিল্পী তারা তো নিজের মতো করে গান বাজনা করছে। সিনেমার বাইরেও তো যেসব আর্টিস্ট
রয়েছে তারাও প্রচুর প্রচুর সিনেমার বাইরে প্রচুর দিকপাল আর্টিস্ট নিজেরা কাজ করছেন, তারা সিনেমার সাথে দূর দূর সম্পর্ক নেই। এরকম হুম মিউজিশিয়ান প্রচুর রয়েছে আমাদের ভারতে, ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় বা বিভিন্ন হুম জেলায়, যারা সিনেমার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু দিবারাত্র 24 ঘন্টা সারাটা জীবন মিউজিককে দিয়ে গেছেন। হুম তাই শুধু শুধু সিনেমার মিউজিকে আটকে থাকলে হবে মানে বলাটা কতটা মুশকিল হবে। কিন্তু হ্যাঁ, সিনেমার যেটা হয়, সিনেমা এখন অনেক ছোট হয়ে যাচ্ছে সাইজে, অত 7-8টা করে গান থাকে না। তাই হুম সিনেমার মিউজিকের ইয়েটাও মানে কি বলবো, পরিধিটা পাল্টে গেছে, হুম পরিধিটা হুম। পাল্টে গেছে। না, যেরকম আমি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো আমরা আমরা যখন মানে একদম আমাদের 20s ছিলাম, তখন বাংলা ব্যান্ড একেবারে ভরে ছিল। এখন কিন্তু হুম। সেই জিনিসটা, এখন সেই ব্যান্ড কালচারটা অনেকটাই মানে নেই, উপস্থিত নেই। সেটা একটা কিন্তু বড় কারণ রয়েছে। মানে এখন সেইভাবে আমরা যেমন পয়সা জমা করে রাখতাম, একটা ক্যাসেট কিনবো, একটা সিডি কিনবো, এইটা একটা মেন্টালিটি ছিল। এখন ইউটিউবে ইজিলি অ্যাভেলেবল হয়ে যায় জিনিসটা। সেইটাও না একটা। কনসার্টে মানে এখন তো দেখো, তুমি বাংলা ব্যান্ড করো, তুমি পয়সা দিয়ে তুমি কারোর ক্যাসেটই কিনতে পারো, অরিজিৎ সিং এর গানও তুমি কিনতে পারবে না ক্যাসেট। না না শুধু না, বাংলা ব্যান্ড তো না, মানে কারোর গানই তুমি ক্যাসেটের ক্যাসেট, জিনিসটাই উঠে গেছে, তো আর কি করা যাবে। জিনিসটাই উঠে গেছে। তবে যেটা হলো লাইভ শো, লাইভ ব্যান্ডের তো মেন হলো লাইভ শো হুম এখন এখন দাঁড়িয়ে। কারণ অ্যালবাম সেলটা বা স্ট্রিম, যেমন স্ট্রিমিংটা একটা আলাদা বিষয়, কিন্তু মেন রেসপন্স পাওয়া যায় লাইভ শোতে। একটা গান কতটা হুম অডিয়েন্স নিচ্ছে সেটার ডাইরেক্ট পরীক্ষায় পাস ফেল পাওয়া যায় লাইভ শোতে। তাই লাইভ শোতে হুম তো অডিয়েন্স ভিড় করছে। বাংলা ব্যান্ডের যদি শো হয়, হুম যে কোনো ব্যান্ডের, যে কোনো বাংলা ব্যান্ডের শোতেই, সেটা পসিলস হোক, চন্দ্রবিন্দু হোক, ক্যাকটাস হোক, হুম লক্ষ্মীছাড়া হোক, সব ব্যান্ডের ইয়েতেই কিন্তু শো, শিলাজিৎ তার শো হোক, অনুপম রায়ের শো হোক, সব সব শুয়োপোকা আমার খুব প্রিয় একটা ব্যান্ড, আমাদের বন্ধু ব্যান্ড, বা রোড রোলারের শো হোক, সব হুম শো হলে কিন্তু মানে অডিয়েন্স এসছে। কখনো আমাকে মানে আমরা অত বড় নাম, মানে অত বড় নামের সাথে একসাথে কনসার্ট যখন করিনি আমরা, ধরুন রোড রোলারের একা রোড রোলারের শো বা শুয়োপোকা রোড রোলার একসাথে শো, বিভিন্ন ইংলিশ ব্যান্ডের সাথে আমরা শো করেছি, একসাথে কনসার্ট করেছি। হুম এলিয়েন্স এর সাথে আমরা শো করেছিলাম। এলিয়েন্স হুম খুবই ভালো ব্যান্ড, তমালদার ব্যান্ড। আবার এলিয়েন্সও নতুন গান একটা শুনলাম, এলিয়েন নতুন গান বের করেছে। তো হুম ব্যান্ডের শো যদি হয়, লোক কিন্তু আসে। কারণ আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি অনেকগুলো শো অর্গানাইজ করেছি। আমরা রোড রোলার অনেকগুলো 2016-17 অনেকগুলো আমরা ইন্ডিপেন্ডেন্ট কনসার্ট করেছি। তাই হুম ক্রাউড আছে। বাংলা ব্যান্ডের ক্রাউড নেই, ক্রাউড চলে গেছে, কমে গেছে, এটা বলার কোনো মানে নেই। মানে ক্রাউড আছে। তোমাকে বলতে, আমি যদি বলি যে হুম শ্যামসুন্দর আমাদের একটা শো রয়েছে হুম কয়েক মাস পরে, হুম। টিকিটটা আবার কাটো, তুমি তো কাটবে নিশ্চয়ই। হ্যাঁ, কাটবো কাটবো, কেটে যাবো আমি। তাহলে একটা কেটে টিকিট যাবো। তোমার কনফার্ম হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমাদের একদম শো একদম একদম, আমি যখন এটা আমার বলেছে যে পয়সা একদম একদম। জমিয়ে ক্যাসেট কিনতে, তখন শোয়ের টিকিটও আমি যাবো যাবো, একদম। এটা অন তাই এয়ার অডিয়েন্স কথা। মানে নেগেটিভ কথা, নেগেটিভ কিছু বলার, যেমন পৃথিবী, ঈশান সবাই হুম নিজের জায়গায় সুন্দর সুন্দর গান বের করেছে। এখনো যদি হুম ঈশান শো করে, পৃথিবী শো করে, মানে করছে, ইনফ্যাক্ট করে বললে ভুল হবে, করছে। সবাই একসাথে যদি শো করি আমরা, অডিয়েন্স প্রচুর আসবে, 100% হুম অডিয়েন্স আসবে। অডিয়েন্স আমাদের ভালোবাসে, হুম। নিশ্চয়ই আসবে। আচ্ছা ধরো, মানে আমি যেহেতু ইউটিউব নিয়ে কথা হলো, আরেকটা ইউটিউব রিলেটেড কথা, সেটা হচ্ছে ধরো এখন অনেক কিছু, কোনো জিনিস ভালো কি মন্দ অনেকে ভিউজ এর হিসাবে ধরে, মানে লাইক এটাতে 10,000 ভিউ তো এটা ওকে, এটা যদি 1 লাখ ভিউ তো এটা গ্রেট, এরকম টাইপের ব্যাপার আর কি। আর সেখানে কন্টেন্টটা ভালো কি মন্দ সেটা কিন্তু লোকে অতটা ইয়ে করছে না। আর ইউটিউবও প্রমোট সেটাকেই করছে যেটা ভিউ বেশি আসছে, বাট তোমার ইয়েটা বেশি আসছে। আমি দেখছি যে তোমার ধরো যেগুলো সোশ্যাল কজ নিয়ে গান, ধরো কোভিডের সময় শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে তুমি একটা গান করেছিলে, কিংবা আরজিকরে যখন কেসটা হলো এবং তখন সবাই যখন প্রতিবাদ করছে, তুমি একটা আহ, গান বানিয়েছিলে উই ওয়ান্ট জাস্টিস করে। তো এইগুলোতে যেরকম ভিউজ আসে বা তোমার, সেই তুলনায় যখন অন্য মৌলিক গানে ভিউজ কম আসে, তো তুমি সেটাকে কিরকম ভাবে দেখো? ভিউজ কম আসে, সেটা তো অ্যাজ এ ক্রিয়েটার মাঝে মাঝে মনে হয় ডিমোটিভেট করে, কিন্তু মানে হুম সেই স্টেজটা আমি পেরিয়ে এসেছি বহুদিন আগে। কারণ 2011 সালে যখন আমাদের অ্যালবাম বেরিয়েছিল, তখন তো
মানে কি বলবো, ইউটিউব সিনটা তো ছিলই না 2011 সালে। ইউটিউবের মানে এখানকার যারা আমরা ব্যান্ড করতাম মেনলি বা মিউজিক করতাম, তারাই ইউটিউবটা ছিল মিউজিক ভিডিও দেখার জায়গা 2011 সালে। আর ইউটিউব দেখে আমরা কি করতাম, কম্পিউটারে বিভিন্ন খুঁটিনাটি জিনিসপত্র জানতাম, কি করে কম্পিউটার চালাতে হয়, এটা হলে কি করবো, সেটা হলে কি করবো। আর ইউটিউবে আমরা শিখতাম বিভিন্ন গান তোলা। মিউজিশিয়ানরা দেখবেন যে অনেকদিন আগে থেকে ইউটিউবে কোনো গানের ওয়াক থ্রু, মানে এই গানে এই কর্ড হয়, এই গানটা এইভাবে বাজাতে হয়, বা কোন একটা গানে এই কর্ড গুলো পড়ে, এগুলো ইউটিউবে বহুদিন ধরে চলছে। হ্যাঁ, মানে একদম শুরুর সময় থেকে ইউটিউব টিউটোরিয়াল চলছে। তারপরে বিভিন্ন রকম টিউটোরিয়াল এলো। টিউটোরিয়ালটাও একটা ইউটিউবের একটা বিশাল বড় পার্ট, যেটা প্রথম থেকে এখনো অবধি চলছে। তো আমরা সেভাবে ইউটিউব করেছি। এবার ভিউটা, তাই সে অর্থে সত্য কথা বলতে মানে আমার নিজের স্যাটিসফ্যাকশন যেটা হয় গান বানিয়ে, সেজন্য আমি এখন অনেক গান বানাই, হয়তো রিলিজ করা হয় না, ভিউ মানে ইউটিউবে পাবলিশ করা হয় না, কিন্তু সেটা মনে হয় যে আমি আমার শ্রোতা বন্ধুদের সাথে অন্যায় করছি। আমার মনে হয় যে, কারণ যদি 10টা লোক শোনে, যদি 10টা ভিউ হয়, আমি মিনিমাম ধরলাম 10টা ভিউ হয়, একটা ধরো এবিসিডি একজন কেউ একটা ভিডিও আপলোড করলো, তার ধরো 10টা ভিউ হলো, 10টা ভিউ দেখাচ্ছে ইউটিউবের স্ক্রিনে তোমার 10 ভিউ, ঠিক আছে। তারপর তুমি ইউটিউবের ভেতরে কি ঢুকে দেখলে যে 10 জনের মধ্যে 3 জন পুরো গানটা শুনেছে। তোমার 4 মিনিটের গানটা 10 জনের মধ্যে 3 জন পুরো গানটা শুনেছে, বাকি 7 জন তারা এদিক ওদিক 1 মিনিট 2 মিনিট 1.5 মিনিটে চলে গেছে। তার মধ্যে ধরো 3 জনের মধ্যে ধরো 2 জন 2বার 3বার শুনেছে, বা একজনে তো সারাদিন ওই গানটা শুনছে, এটাও হতে পারে। সে হয়তো 10টা ভিউ 11টা 12টা ভিউ করতে কতদিন পর শুনে তার ভালো লেগে, মানে ওই 10টা ভিউ। এবার যদি আমি ভাবি অ্যাজ এ আর্টিস্ট, আমাদের সবসময় মনের একটা ইচ্ছা থাকে যে গানটা বা একটা ছবিটা কাউকে দেখাই বা গানটা কাউকে শোনাই। এবার গানটা যদি আমি 10 জনকে 1 মিনিট শোনাতে পারি আর 3 জনকে পুরো গানটা শোনাতে পারি, 3 জন মানুষ কিন্তু কম না। মানে কোথাও একা যদি ঘুরতে যাও, পাশে যদি 3 জন মানুষ পাবো, মনে হয় বিশাল, মানে আমি বিশাল, মানে একটা মনের জোর চলে আসে। মানে 3 জন কিন্তু বিশাল, বা 2 জনও বিশাল, একজনও বিশাল হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। আর এখন নেটের দুনিয়ায় তো 3 জন তোমার ভিউ হবেই। 3টে ভিউ যদি না হয় তাহলে তো মুশকিল, কারণ 3টে ভিউ, 3টে দু তিনটে, একটা দুটো বন্ধু, ভাই, দাদা, দিদিরা তো থাকেই সাধারণত সবার। স্কুলের বন্ধু, কোচিং এর বন্ধু, বা যাই হোক অফিসের বন্ধু, কলিগ, 3টে ভিউ হতেই হবে। 10টা ভিউ হয়ে যায়, 10 জনের মধ্যে 3 জন তোমার গানটা পুরোটা শুনবে বা তোমার ইন্টারভিউটা পুরোটা দেখবে। সেটাই মনের শান্তি যে হ্যাঁ 3 জন মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। আমি তো সেভাবেই ভাবি, মানে গানটা আমার, আমি গান প্রথম বানিয়ে আমার বউকে শোনাই, প্রথম গান বানিয়ে আমার বউকে শোনাই যে গানটা কেমন হয়েছে বল। এটা একটা আমার মানে নিজের মনের শান্তি। আমি একটা গান বানালাম, নিজে শুনলাম, আমার বেস্ট ফ্রেন্ড আছে মুম্বা, ওকে শোনাই, সৌভিক আছে, সৌভিককে শোনাই কোনো গান বানিয়ে, সুমনদা আছে, অগ্নিশকে শোনাই, সুমনদাকে শোনাই, মানে আমার 4-5 জন আছে, তাদেরকে নতুন গান বানিয়ে আমি শুনিয়ে দিই। তাই মানে সেই সেন্সে, মানে তুমি যাই করো, একটা গান লিখলে, কবিতা লিখলে, বা একটা ছবি আঁকলে, বা একটা নাচ তুললে, তোমার ইউটিউবেই যে ছাড়তে হবে তার কোনো ব্যাপার নেই। তুমি ক্লোজ কয়েকজনকে দেখাতে পারো, কয়েকজনের সাথে মত বিনিময় করতে পারো যে কেমন হয়েছে রে গানটা, দেখতো গানটা শুনতো। অনেক সময় অনেক ভালো ইনপুট আসে, অনেকে আবার ডিমোটিভেট করে দেবে 10 জনের মধ্যেই হয়তো, কিন্তু ক্লোজ লোকেরা কি সাধারণত ভালোর জন্যই বলে, আর ডিসিশন তুমিই নেবে। কারণ ভিউজ তোমার হবে, লাইক তোমার হবে, জিনিসটা প্রথম কথা তোমার। তাই সবথেকে ভালো নিজে ভালোবেসে করবে, তখন দেখবি যে অলরেডি সামনে থেকে লোকটা ভালোই লাগবে। মানে নিজের মনটাকে একটা, মানে যে কোনো জিনিস সৃষ্টি করার আগে নিজেকে, মনটাকে একটা শিশুর সরল সেই জায়গাটা নিয়ে গিয়ে করতে হবে যে আমি ভালোবেসে করছি। তখন দেখবে যে একটা বাচ্চা দেখবে যাই আগে বাবা মা বা কি বলবে, কি সুন্দর রেখেছে, সুন্দর চেষ্টা করেছে। মেন হলো যে আমরা বাচ্চার মধ্যে কি চেষ্টাটা দেখি। আমাদের বন্ধু বান্ধব বা আমাদের ফলোয়ার্স বলো, ভিউয়ার্স বলো, সবাই কিন্তু চেষ্টা ব্যাপারটাকে দেখে যে এই লোকটা কিন্তু চেষ্টা করছে। হয়তো একদিন না, একজন দেখছে, 2 জন দেখছে, 10 জন দেখছে, তবে ওই নিজের কাছে একটা তোমার ভালো লাগা থাকবে যে হ্যাঁ আমি নিজে চেষ্টা করেছি। এটা তুমি নিজেকে অন্তত বলতে পারবে যে হ্যাঁ আমি চেষ্টা করেছি। যে ভিউজ কত আসছে না আসছে সেটা আমি ভাবিনি, কিন্তু আমি গান বের করে গেছি। হ্যাঁ হয়তো সমাজ গান বের করতে পারিনি, কিন্তু আবার তারপরে 6 মাস পর 7 মাসের বেলা দিয়েছি। মানে আমি ফিরে এসেছি। চলে যাওয়াটা ইজি, কিন্তু ওটাকে কন্টিনিউ করে নিয়ে যাবো। যেমন আমি জানি, আমি এটুকু কনফিডেন্ট, যতদিন বেঁচে থাকবো, যতদিন গলা দিয়ে আওয়াজ বেরোবে, আমি তো গান গাইবই। এবার হয়তো প্রতি মাসে, প্রতি সপ্তাহে ইউটিউবে গান বের করতে পারছি না, কিন্তু গান লেখা বা গান তৈরি করা, এগুলো তো আমার চলবেই। আর ছাড়বো, আমি গান ছাড়বো, কারণ অনেকেই শুনতে চায় যে দাদা কি নতুন গান লিখেছে, একটু শোনাও গান, একটু চ্যানেল দিয়ে কিছু অ্যানাউন্স করে দাও একটা, যে কি আসতে চলেছে।
আমার অ্যাকচুয়ালি যেটা আমি বললাম, আমার প্ল্যান আছে যে অ্যাকোস্টিক গিটার নিয়ে অনেকগুলো প্রায় 8-9টা গান আছে আমার, সেগুলো একটা একটা করে আমি জাস্ট অ্যাকোস্টিক গিটার বাজিয়ে আনপ্লাগড রিলিজ করবো আমার, আর কিছু গল্প টল্প করবো, কারণ অডিয়েন্সের সাথে আমি একমাত্র মানে যাদের 1 লাখ সাবস্ক্রাইবার আজ হয়েছিল সেই সময়কার, কিন্তু আমি কোনো কিউএনএ করিনি, কোশ্চেন অ্যান্সার যেটা হয় একটা কন্টেন্ট হ্যাঁ, ক্রিয়েটররা সবাই অবশ্যই। করে কিউএনএ, আমি কোনো তার জন্য কিউএনএ তার জন্য আমি আছি তোমাদের। আমাকে ইন্টারভিউ অনেক, তুমি কিউএনএ তো আমার ইন্টারভিউ এত হয়েছে মানে সেই সময়কার থেকে, তুমিও 2বার ইন্টারভিউ নিয়েছো, তাই মানে আমাকে ইন্টারভিউ নিতে মানে তুমি যে নিচ্ছ এটা আমার কাছে নিজের কাছেও একটা খুব গর্বের বিষয় যে 2বার ইন্টারভিউ দিচ্ছি আমি, আমাকে ইন্টারেস্টিং মনে হয়েছে বলেই তুমি 2বার ইন্টারভিউ নিচ্ছ আমার। এটা মানে, আর তোমার সাথে আগের বারও গল্প করে আড্ডা দিয়ে আমার সেবার লাস্ট আমার ফ্লাইটে হয়েছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, গল্প করতে তোমার ভালোই লাগে, টাইম কোথা দিয়ে বেরিয়ে যায় বোঝা যায় না। তাই নতুন গান আসছে এই বছর, কিন্তু আমি গান আনা স্টার্ট করে দিয়েছি আর শুরু করেছি রোড রোলারের গান দিয়ে, আর এই বছর গান আসছে, সেটা অনেকেই অলরেডি আজ পাওয়া শুরু করে দিয়েছে, আমি ফলোয়ারদের দেখছি, মানে তাদের মধ্যে একটা চলছে যে এবার গান আসবে বলে, আর এবার নিরাশ করবো না, গান আসবে। বেশ, শাহরুখ খান কামব্যাক করেছে, অক্ষয় খান্না কামব্যাক করেছে, এবার ডিজে বাপন আমি গান দিয়েছি, দাদা এসে গেছে, কামব্যাক করুক। কিন্তু আবার ধরো 2 মাস ভিডিও আসে না, লাস্টে বলে দাদা এবার ফাইনালি এসছে, আবার 2 মাস অফ হয়ে যায়। আমার বউ আমাকে বলে যে আমার বউ বলে যে তুমি ভিডিও দাও আর সবাই কমেন্ট লিখে যে দাদা এসে গেছে এবার কন্টিনিউ, তারপর তুমি আবার বন্ধ করে দাও। এখন যেটা হয় আর কি, যে বললাম যে ভিডিও করাটা খুব মুশকিল হয়ে যায়, অডিওটা তো তাও করে নেই আমি, ভিডিও করা সেটা দেখি, কিছু প্ল্যান আছে আমার। একটু নস্টালজিয়ার দিকে যাচ্ছে এবার, ধরো প্রথম তোমাদের তখন ব্যান্ড ফর্ম করেছে, তোমরা গান গাইছো, রাস্তা কারোর একার নয় রিলিজ করেছে, রাস্তা কারোর একার নয় কি সিডিতে রিলিজ করেছিল? হ্যাঁ সিডিতে রিলিজ করেছিল। রাস্তা কারোর একার নয়, যেটা খুব আমাদের একটা পপুলার ইভেন্ট ছিল, যখনই আমরা শো করতাম আমরা সিডি ছুটতাম অডিয়েন্সের মধ্যে, আমরা সিডি গুলো ডিস্ট্রিবিউট করতাম ছুঁড়ে তখন, আর আমি খুব জোরে ছুটতাম সিডি গুলো। হ্যাঁ, মানে কোনো মানে যাকে মানে ওরা আমার মানে যারা আমাদের গান শুনতে আসতো জানে যে অনিন্দদা আবার ছাঁটিয়ে সিডি গুলো ছুড়বে, আর সব মানে ধরার জন্য আর মানে বাঁচার জন্য যে সিডি, সেইটা মানে আমার এখনো মানে খুব মানে মিস করি আর কি, সেই স্টেজ থেকে সিডি ছোড়ার ঘটনাগুলো। একবার মনে আছে বোতল গ্লাস ছিটকে আর সিডি নিয়ে হুড়োহুড়ি এমন পড়ে গেছে, টেবিল উল্টে গিয়ে মানে সে কেলেঙ্কারি কাণ্ড হয়েছিল। তাই সিডি ছোড়ার ঘটনাগুলো খুব মনে পড়ে, তাই ওই সিডির কথা বলা হলো বলে মনে পড়লো। আর আমাদের সেকেন্ড অ্যালবাম রিলিজ করেছিল পেন ড্রাইভে, আচ্ছা, মানে আমরা 8 GB পেন ড্রাইভে আমরা আমাদের গানটা রিলিজ করেছিলাম। প্রায় সেই সময় 500-র উপর পেন ড্রাইভ সোল্ড আউট হয়েছিল আমাদের ব্যান্ডের। নন্দনে আমরা কনসার্ট করে অ্যালবাম লঞ্চ করেছিলাম থার্ড ক্লাস। এবারেও আমাদের ইচ্ছা আছে, কিন্তু যেহেতু দূরে রয়েছি, গানগুলো অনেকগুলি গানই রেডি হয়ে গেছে, মানে অ্যালবাম লঞ্চটা কিভাবে করবো সেটা এখন আমরা ফাইনালাইজ করিনি। তবে এই বছর রোড রোলারের গান প্রচুর আসছে, ডিজে বাপনের গানও আসছে। বেশ, আর একটা আমার টিকিট পাক্কা থাকছে। বেশ, এবার একটা বিষয় আসি, দেখো সবারই একটা মনোবাসনা থাকে যে কোনো গায়কের, যে আমি আমার গানটা সিনেমাতেও হোক, মানে আমি সিনেমাতে প্লেব্যাক করি বা কিছু। তো রিসেন্টলি এমন একজন যিনি মানে মারাত্মক পরিমাণে প্লেব্যাক করছিলেন, অরিজিৎ সিং, তো তিনি হঠাৎ করে বেরিয়ে গেলেন প্লেব্যাক থেকে এবং ডিসাইড করলেন, এবং বেরিয়ে গিয়ে এখন তিনি নিজের মতো স্বতন্ত্র গান করবেন সেটা ডিসাইড করলেন। এই যে সিদ্ধান্তটা, অনেক এমন গায়ক রয়েছেন যে তার হয়তো লাস্ট 10 বছরে কোনো বলিউডে কোনো গান আসেনি, বলিউড কি বাংলা সিনেমায় কোনো গান আসেনি, এবং তিনি হয়তো মৌলিক গান গেয়ে চলেছেন এবং এখনো চেষ্টা করে চলেছেন যদি তার কোনো একটা গান বলিউডে মানে কোনো সিনেমায় প্লেব্যাক হিসেবে আসে। সেখানে অরিজিৎ সিং এর এই বেরিয়ে যাওয়াটাকে, এটা তুমি কিভাবে দেখছো? এখানে একটা থট প্রসেসের প্রবলেম আছে আমাদের। মিউজিশিয়ান যারা হয় আর যারা সিনেমা, মানে বারবার ব্যাপারটা আসছে সিনেমা আর মিউজিকের ব্যাপারটা, সিনেমার বাইরেও মিউজিকের একটা বিশাল বড় একটা অবস্থান রয়েছে। মানে হাজার হাজার লক্ষ লক্ষ বড় বড় মানে সোল্ড আউট আর্টিস্ট রয়েছে, তারা কোন সিনেমাতে গান করেনি বিশ্বজুড়ে যদি আমরা দেখি, মানে সিনেমায় তারা যারা কোনো গান করেনি। ভারতবর্ষ প্রচুর রয়েছে এরকম আর্টিস্ট, মানে স্বনামধন্য আর্টিস্ট রয়েছে বিভিন্ন
সেটা কোনো বাদ্যযন্ত্রের হতে পারে, কোনো ইনস্ট্রুমেন্টের হতে পারে, কোনো শুধু ভোকালসের ওপর হতে পারে, যে যারা হয়তো সিনেমার দূর দূর কোনো সম্পর্ক নেই কিন্তু মানে বিশ্বব্যাপী তাদের মানে গ্রহণযোগ্যতা বা বিশ্বব্যাপী তাদের জনপ্রিয়তা। তাই সিনেমাটা হলো একটা পার্ট, একটা মিউজিকের মানে মিউজিশিয়ানের বা ধরুন একটা গিটারিস্ট যে আর কি সিনেমার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন গানে গিটার বাজে, সে তার বাইরেও বিভিন্ন রকম জিঙ্গেলে, অ্যাডে, বিভিন্ন রকম লাইভ শোতে, বিভিন্ন রকম বিজিএমে, সিনেমার বাইরেও বিভিন্ন জায়গায় বা নিজে ক্লাস করানোর জন্য, অনলাইন ট্রেনিং এর জন্য, ওয়ার্কশপের জন্য, ডেমোর জন্য, বিভিন্ন কারণে মিউজিশিয়ানরা সেই ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে, ইনস্ট্রুমেন্ট থেকে বিভিন্ন রকম কাজ আরো অন্যান্য দিকে মিউজিকের আউটপুট যাচ্ছে। তাই মিউজিকটা একটা পার্ট, তার মধ্যে একটা পার্ট হলো সিনেমা। এখন সিনেমাটা আমাদের দেশে এত জনপ্রিয় বলে সিনেমা সুপারস্টারদের এত আমরা মানে এত এখানে আমাদের গানটা মানে সিনেমার একটা গান কেন্দ্রিক বলা যেতে পারে, গান কেন্দ্রিক বলে সেটা আমরা ভাবি যে সিনেমা মানে সিনেমা গান ছাড়া মানে ভাবাই যায় না। হিট সিনেমায় কত আমরা ছোটবেলাতে যত হিট সিনেমা দেখেছি সব হিট সিনেমায় তার ডাবল হিট গান আছে। এখানে একটা কথা আমার বলার আছে, মানে তোমার ধরো আমাদের পশ্চিমবঙ্গে তবু একটা ব্যাপার রয়েছে যে আমরা শুধু সিনেমার গান দেখিনি বা শুনিনি, আমরা ব্যান্ডের গান শুনতাম। আমরা আমাদের কাছে অবশ্যই আমাদের যেগুলো সাংস্কৃতিক গান ধরে নাও, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, ঠিক আছে, আরো অন্যান্য আধুনিক গান ছিল, হ্যাঁ, সমস্ত কিছুই আমাদের কাছে গানের মানে ব্যাপারটা হচ্ছে যেমন নদীমাতৃক দেশ তেমনি আমাদের সঙ্গীত মাতৃক রাজ্য বলা যেতে পারে, ঠিক আছে। কিংবা আমরা বড় হলাম যখন, তখন ব্যান্ডের গান এলো, এরকম অনেক কিছু এসছে, এবং ব্যান্ডও অনেক রকমের, শুধু এক রকমের ব্যান্ড নয়, শুধু হার্ড রক ব্যান্ড হচ্ছে না, সেখানে দোহারের মতো ব্যান্ড আসছে, চন্দ্রবিন্দুর মতো ব্যান্ড আসছে, ভূমির মতো ব্যান্ড আসছে, ঠিক আছে। এবার অন্যান্য জায়গায় যদি দেখা যায় সেখানে কিন্তু এতটা গানের বিবিধতা হয়তো নেই, হয়তো, আমি শিওর হয়ে বলছি না। এবং এরকমও আমি শুনেছি একজন হিন্দি ইউটিউবার, তিনি রবীন্দ্রসঙ্গীত নিয়ে বলতে গেছেন, তখন বলতে গিয়ে বলছেন যে ওনার গান ওই সময়ও হিট ছিল যখন সিনেমা বলে কোনো কনসেপ্ট ছিল না। এবং আমি ভাবছি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হিট শব্দটা কি করে এক সেন্টেন্সে গেল, আমি সেটাই করতে পারছিলাম না। এবং সেই কারণে মানে এতদিন ধরে এত মানুষের ভালোবাসা, এত মানুষের কাছে ইউটিউবের বাইরে না পুরোটাই তো দেখো, এখানেও মিউজিক রবীন্দ্রনাথের সাথে তো ইউটিউবের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আর গানটা আর ইউটিউবের বাইরেও আমাদের গানটার অবস্থান রয়েছে, রবীন্দ্রসঙ্গীতের আমাদের জীবনে অবস্থান রয়েছে, আমাদের ইউটিউব নির্ভর না, মানে ইউটিউব নির্ভর না রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, মানে ইউটিউব যদি না থাকতো তাহলেও অবশ্যই ইউটিউব না থাকলে পডকাস্টটা হতো না, সেটা নয়। তবে এটা একটা লাইন এক্ষেত্রে খুব উপযোগী, যে সেটা হচ্ছে যে এর বাইরেও জগৎ আছে তোমরা জানো না, সেই রকম টাইপের। হ্যাঁ, ইউটিউব না থাকলে হয়তো আমরা আজকে রেডিওতেও হতে পারতো, এটা রেডিওতে হতে পারতো, ফেসবুকে হতে পারতো, দুনিয়াতে আমরা হয়তো টিভিতে হতে পারতো, এর অন্য কোনো চ্যানেলে হতে পারতো, সেটা কোনো কিছুই মানে এটা তো একটা এক্সচেঞ্জ অফ থটস, চিঠি লিখে হতে পারতো। কত বিখ্যাত চিঠি আছে, কত বিখ্যাত লোককে লেখা বা কত সাধারণ মানুষকে লেখা, বা কত চিঠি, একটা তো বিশাল বড় মানে একটা চিঠি এ বি কে উদ্দেশ্য করে লিখেছে, 100 বছর পর চিঠিটা সমক্ষে এসে দুনিয়া তোলপাড় করে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে না কত। তাই কখন কোন মাধ্যমে যে কোন জিনিস নিজেকে আত্মপ্রকাশ করবে সেটা বলা যায় না। সেটাই। বেশ, তো আরেকটা বিষয় হচ্ছে যে ধরো ইন ফিউচার মিউজিকের মানে দেখো, ধরো লোকের অ্যাটেনশন স্প্যানটা কমতে যাচ্ছে। লোকে আগে বই পড়তো, বই পড়ার থেকে আস্তে আস্তে সেটা পত্রিকার দিকে গেল, তারপরে ধরে নাও টেলিভিশনে এলো, টেলিভিশনে এবার আগে একটা সিনেমা দেখতো, এখন হয়ে গেছে মানুষের রিল দেখার একটা ব্যাপার। মানে মানুষের অ্যাটেনশন স্প্যানটা সাংঘাতিকভাবে কমতে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে ধরো গানটাকে এখন যেরকম একটা ইউসেজ হয়, গানটা একটু বিটসটা দারুণ হলে সেটাকে রিল হিসেবে ব্যবহার করার একটা টেন্ডেন্সি এসে যায়, এবং সেই গানের সঙ্গে সেই রিলের ঘটনাটা যাক বা না যাক, জাস্ট ফর ট্রেন্ডিং পারপাস ওই রিলের সঙ্গে ওই গানটাকে জুড়ে দেওয়া হয়। তো এই দৃষ্টি থেকে এবং ইন্টারনেটের মাধ্যমে মানে গানের ভবিষ্যৎটা কিরকম দেখছো তুমি অ্যাজ এ হোল? গানের ভবিষ্যৎ এখন তো যে মানে তার সাথে যে এআই দিয়ে এখন অনেক গান মানে অনেক, হ্যাঁ অবশ্যই, এটা একটা প্রশ্ন আমি করতে যাচ্ছিলাম, যে এআই এসে গানের কোনো ক্ষতি করছে কিনা।
এটাও একটা দেখো, পয়েন্ট। গানের ক্ষতি করার কারো ক্ষমতা নেই। গানের ক্ষতি মানে গান তো হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে হয়ে আসছে। পাখিরা গান গাইছে, মশারা গান গাইছে। গানের ক্ষতি করা মুশকিল। গানের ক্ষতি কেউ করতে পারবে না। হ্যাঁ, মানে হ্যাঁ, আমাদের অ্যাটেনশন স্প্যান এর ক্ষতি হতে পারে। কিন্তু সেটা তো গানের গানের ক্ষতি গান হুম, গান তো ইভলভ করবেই। এবার হুম, কিছু ঘরানা থেকে যায়, যেমন ধরো ক্লাসিক্যাল ঘরানা, হুম, যেমন রক এন্ড রোল একটা ঘরানা, ব্লুজ একটা ঘরানা, জ্যাজ একটা ঘরানা। এবার আহ, বিভিন্ন রকম যে জনার গুলো হয় সেগুলো সেগুলো আলাদা আলাদা আর্টিস্ট থাকে, শ্রোতাও থাকে। তাই ওটা থাকবেই, মানে মিউজিকের ক্ষতি করার মানে মিউজিকের কোনো ক্ষতির সম্ভাবনা আমি দেখছি না ইন্টারনেটে। মানে মিউজিকের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কোনো কন্টেন্ট ক্রিয়েটার মিউজিকের ক্ষতি করতে পারবে না। যে যাই কন্টেন্ট করুক। আবার আবার দেখো, মিউজিকের ক্ষতি কি, মিউজিকটা তো কানে বাজছে। যদি কেউ একটা কোনো মিউজিকের ভালো পার্ট খুব ক্যাচি, সেটা দিয়ে যদি হুম, কেউ ভিডিও বানায়, তো ভালো, মিউজিকটা তো কানে বাজে। তার মানে মিউজিকটা কতটা একটা স্ট্রং দেখতে হুম, পাচ্ছি না জিনিসটাকে, কিন্তু ওটা আমাকে আমার অ্যাটেনশন স্প্যানটাকে গ্র্যাব করার জন্য মানে এনাফ। তুমি যাই ভিডিও হুম, মানে একটা অনেক সময় দেখবে এক ট্রেন্ড চলে, যখন একটা মিউজিক ক্লিপে তুমি যাই রিল আপলোড করবে সেটাতেই ভিউ হতে থাকে। এই জন্য সবাই ওই মিউজিকটাতেই ভিডিও আপলোড করতে থাকে। তার মানে মিউজিকটার কতটা আর কি মানে পাওয়ার, হুম। যে তোমার অ্যাটেনশন স্প্যানটাকে গ্র্যাব করে রাখতে পারছে। তাই মিউজিকের ক্ষতির কোনো চান্স নেই। তবে হ্যাঁ, আমাদের অ্যাটেনশন স্প্যানের তো ক্ষতি হচ্ছেই। তাই তো মানে তোমার ভিডিও বেশি করে দেখা উচিত লোকের, বড় বড় ভিডিও ধৈর্য ধৈর্য দেখ ধরে না, ভিউ দেখবে, আসে না সেটা। যাতে আমিও এটা যাতে নিষ্কাম ভাবে করে মানে যাচ্ছি। সেটাই, আরে সেটাই যদি তিনজনে বললাম না, তিনজন যদি ওয়াচ মিনিটে যায় পুরোটা, বা 50% 60%, সেটা বিশাল ব্যাপার। একটা 1 ঘন্টার ভিডিও যদি 50% দেখ, মানে 30 মিনিট, ভাবো তো 30 মিনিট, 30 সেকেন্ডের রিল আর 30 মিনিটের একটা ভিডিও কেউ যদি দেখে, এটা বিশাল ব্যাপার। সেটাই। বিশাল ব্যাপার সেটা। সেটা মানে এটা জাস্ট আড্ডা হিসেবে দেখো, আমার তোমার অনেকদিন পর দেখা হলো, আড্ডা হচ্ছে, সেই হিসেবেই দেখো। মানে আর কিছু ভাবাটা উচিত না। আমরা তো জাস্ট তোমারও তো জাস্ট কিছু মনের প্রশ্ন আমাকে করতে ইচ্ছা, সেই উত্তরগুলো তুমি খুঁজছো। সবাই তো আমরা অবশ্যই। সিকার ইন দ্য হুম, ভেরি ডিপ। আমরা ফ্রম দ্য ভেরি ডিপ উই আর অল সিকার্স। মানে সবাই আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছি। কেউ মিউজিকের মাধ্যমে খুঁজছি, কেউ বইয়ে বইয়ে পড়ে তার মাধ্যমে খুঁজছি, কেউ সিনেমা দেখে খুঁজছি, কেউ তোমার মতো প্রশ্ন করে জানতে চেয়ে খুঁজছে, লোককে আমার আরো যেমন জানাতে। আমাদের বন্ধুরার উদ্দেশ্য একটাই ছিল যে ধরো মানে সেই সমস্ত মানুষদের কথা তুলে ধরা, মানে যাদের কথাটা ডাইরেক্টলি হয়তো পৌঁছচ্ছে না মানুষের কাছে। এবং ধরে নাও আমি তোমাকে একটা যে পডকাস্ট পাঠিয়েছিলাম, যে কেশব মুখোপাধ্যায়, যিনি আমাদের অতিথি ছিলেন, যিনি দীর্ঘ 40 বছর ধরে ধরো বাংলা ভাষার জন্য আন্দোলন করে চলেছেন, তার অধিকার নিয়ে, তার ইয়ে নিয়ে। এই সমস্ত মানুষদের কথা তুলে ধরা আমার ভীষণ ইচ্ছা আমি ছিল, এবং দেখলাম সেটা ভাই, পডকাস্টটা খুবই ভালো লেগেছে। এবার দেখো, হুম, সব জিনিসের বললাম না যে জ্যাজ হুম, মিউজিকের একটা শ্রোতা থাকে, ক্লাসিক্যাল মিউজিকের একটা শ্রোতা, রক মিউজিকের একটা শ্রোতা, কিছু লোক থাকে যারা সবকিছুই পছন্দ করে। তাই হুম। উম, ওটা ওই ভেবেই করতে হবে যে তুমি আজকে ধরো তোমার বয়স কত হবে, তোমার বয়স আনুমানিক আমার হয়ে গেল 40-এর ঘরে ঢুকছি। 40। মানে মানুষের মানে 40টা বলে যে মানুষের মানে মানুষ অ্যাজ এ হিউম্যান বিং সব থেকে মানে পিক পারফরমেন্সে থাকে 40 বছর বয়সে। হুম, এটা তো একটা দারুণ কাজ। তুমি এখন 40-এ তোমার অলরেডি কতগুলো ভিডিও তুমি করেছো। তুমি 60-70 বছর যেতে যেতে কত হাজার লক্ষ ভিডিও তোমার এবার ভিডিওগুলো তো ডকুমেন্টেশন হচ্ছে না, একটা ডকুমেন্টেশন তোমার কাছে থাকছে, সেটা বটেই। একটা তো সময়ের দলিল তো না এগুলো একটা। এই অবশ্যই যেমন ধরো সেইটাই কন্টেন্ট মনে করি পাল্টে আর কি। যায়, আগে যেমন দেখো হিউয়েন সাং বই লিখে গেছে, হুম, বা বিভিন্ন পরিব্রাজক দার্শনিক যারা বই লিখে গেছে, এখন যেমন বিভিন্ন রকম পডকাস্ট হচ্ছে, হুম, এই ধরনের প্রশ্ন উত্তর এবং হচ্ছে, এই তাদের পডকাস্ট মাধ্যমে আমরা গুলো সময়টাকে ধরে উপকারীও রাখছি না, হচ্ছে। সময়টাকে ধরে রাখছি, হুম, সময়টাকে মানে ধরে এই রাখছি। পডকাস্ট, হ্যাঁ, মানে পডকাস্ট গুলো উপকারীও হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। ধরো মিসিং লিংকের কাজটা করছে, যে আজকে আগের যুগের কোন একটা দলিল যেটা আজকের যুগে প্রায় নিশ্চিহ্ন, সেই দুটো যুগকে একটা পডকাস্টের মাধ্যমে তোমার কানেক্ট করা, এই হচ্ছে ব্যাপার। লোকে কিন্তু দেখে যারা কিন্তু খুব ডিপ। আমি বলে দিচ্ছি, ওই ধরো তোমাকে 10 জন ভিউয়ার্স এর এক্সাম্পল দিলাম না, হুম, 10 জন ভিউয়ার্স এর মধ্যে 3 জন তোমার ভিডিওটা পুরো দেখেছে, হুম, তাই তো? তার মধ্যে একজন যে থাকবে না, সে তোমার সে তোমার পুরো নারী নক্ষত্র কিন্তু তোমার পুরো একদম তোমার দেখবে, তুমি আর কি কি ভিডিও করেছো না করেছো, তোমার আর কোথায় কি রয়েছে। হুম, সে হুম, একদম তোমাকে একদম মানে সে তোমাকে মন প্রাণ দিয়ে তোমাকে আত্মস্থ করার চেষ্টা করবে, মানে গুড ওয়ে, যে কি করতে, কি ওনার দৃষ্টিভঙ্গি, কি কি ভাবতে চাইছেন এই হুম, আর্টিস্টটা, বা এই ক্রিয়েটারটা, কি এনার বক্তব্যটা মেন কি। ওই হুম, একজনের জন্য হলেও তোমাকে করে যেতে হবে।
আমি তো নিজেকে এভাবেই প্রিপেয়ার করেছি যে আমি যতদিন থাকবো আমি তো গান লিখবো, গিটার তো বাজাবোই, আর বেশ। ইউটিউবে গান আপলোড, এটাই আমাদের মনে হয় সবার এটাই ভাবা উচিত। বেশি মানে বেশি বেশি চিন্তা করে লাভ নেই ভিউজ কি হচ্ছে না হচ্ছে, কারণ তুমিও অফিস করো, তুমিও চাকরি বাকরির সাথে যুক্ত আছো একটা, হুম হুম যতদূর আমি জানি। হুম তাই সেটা করে আমরা যে করতে পারছি, আমাদের যে ভেতরে যে নিজস্ব খিদেটা আছে, সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর কিছুই না। সেই। আচ্ছা বেশ, এবার আমি আর্টিস্ট অনিন্দ থেকে একটু মানুষ অনিন্দর দিকে আসছি। তুমি একজন সঙ্গীতজ্ঞ, এবং তুমি নিজেই তোমার নিজের না ভাষা এটাই পেলাম এটাই। হ্যাঁ, আচ্ছা বলতে পারো, সঙ্গীত না বলার কিছু নেই, অবশ্য অবশ্যই। কপি করে আর পেস্ট করে দিই। হ্যাঁ। না, তারপর ধরো এডিটও করছো নিজে। আচ্ছা, তারপরে তোমার ধরো তুমি ব্যান্ডেও গাইছো, তুমি ডিজে বাপন, এর বাইরে তুমি একটি ব্যাংকে এমপ্লয়ি, ঠিক আছে, এবং তারপরেও তুমি আরো অন্যান্য অনেক এক্সপিরিয়েন্স করেছো। মানে তুমি, তোমার সঙ্গে আগের দিন আমার কথা হচ্ছিল, তখন তুমি বলছিলে যে ইভেন ইলেকশনের সময় তুমি বুথেও ছিলে, এরকম মানে ডিউটিরত। তো সেই এক্সপিরিয়েন্সটা একটু যদি শেয়ার করো, মানে এই এক্সপিরিয়েন্সটা চট করে সবার হয় না, ইউ আর ওয়ান অফ দেম, সেই মানে জীবনে বিভিন্ন রকম মানে এক্সপিরিয়েন্স মানে দিয়ে গেছি লাস্ট 10-12 বছর তো বলা যেতেই পারে, 10-15 বছর, 15-16 বছর, যে ইউটিউবের মিটেও গেছি, ফেসবুক ক্রিয়েটার মিটেও গেছি, আবার ভোটের ডিউটিও করেছি, প্রিসাইডিং অফিসারের ডিউটিও করেছি, মাইক্রো অবজারভারের ডিউটিও করেছি। এক একটার এক এক রকম মানে সেই মানে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, যেটা বললাম না এই প্রথমেই ভিডিও শুরুতে, যে আমরা সকালে জাগা আর রাতে ঘুমানোটা হলো কনস্ট্যান্ট, বাকি তার মধ্যে কি হবে সেটা পুরোপুরি পরিবর্তনশীল, সেটা কোনো ফিক্স নেই। এবার যখন যেই ডিউটি ডাকে সেই ডিউটি আমাকে, ইভেন করোনার সময় যখন সবাই ম্যাক্সিমামই বাড়িতে ছিল, বাড়িতে ঘরবন্দি ছিল, গৃহবন্দী ছিল, তখন আমার টানা 2 বছর আমি অফিস করেছি। করোনার 2020 তো কোনো ছুটিও নেইনি আমি, মানে একটা সিএলও নেইনি, মানে ওই কোভিডের পিক টাইমে। পরে হয়তো নিয়েছি, কিন্তু ওই পিক টাইমে যখন ছিল তখন ইমার্জেন্সি সিচুয়েশনে আমি কোনো ছুটি নেইনি, আমার এখনো মনে রয়েছে, ওই সময় রোজ অফিস গেছি। তাই ইমার্জেন্সি ডিউটি আমাকে অনেকবারই করতে হয়েছে। সেটা ঈশ্বরের কৃপায়, মানুষের আশীর্বাদে করেছি। আর ভোটের ডিউটি তো সবসময় একটা বিশাল ভয়ও থাকে, এক্সাইটমেন্টও থাকে, টেনশনও থাকে। যেদিন ভোট হয় তার আগের দিন আমাদের চলে যেতে হয় ভোটের ক্যাম্পে, ওখান থেকে আমাদের ইভিএম কালেক্ট করে নিয়ে যেই স্কুলে আর কি হবে ভোট, সেখানে গিয়ে আমাদের সেই আগের রাতটা থাকতে হয়। সে কোনো রকমের স্কুলের বেঞ্চে জোড়া লাগিয়ে ওখানে থাকা। অনেকে মশারি নিয়ে আসে, কেউ মশারি আনে না। মশারি ওই ভোটের আগের দিন রাতে শুতে শুতে মশারি গানটা মনে পড়ে মাঝে মাঝে, যে যখন থেকে যে চাদর নিয়ে যেতাম, মশারিও নিয়ে গেছি, সবসময় মশারি টানানোর জায়গাও থাকে না, একটা মশারির সাথে অন্য মশারি গিট মেরে জোড়া লাগিয়ে মশারি টানানো হয়, এরকমও হয়। আর তখন শোয়ার সময় প্রবলেম হয়ে যায়, মেন হলো ফ্যানের তলায় কে শোবে, ফ্যান একটা, 4-5 জন মিলে ঘরের মধ্যে শুতে হচ্ছে মেঝেতে, এবার ফ্যানের নিচে কে বসবে, আর মশারি টানালে ফ্যানে হাওয়া আসতে চায় না। সারা রাত ফর্ম ফিল আপ করতে হয় বিভিন্ন রকম, সকালবেলা উঠে রেডি হয়ে ভোটের আগে। তবে এটুকু বলতে পারি, মানে অনেকেই অনেক রকম কথা বলে, যারা ভোট কর্মী, যারা আর কি ভোট কক্ষের ভেতরে থাকে, তারা কিন্তু সবাই চায় যাতে ভোটটা ভালোভাবে হয়ে যায়। আর সিস্টেমটা এরকমই, ওটা কিন্তু মানে খুবই সিকিউর একটা সিস্টেম। আর যারা ভোট পুরোপুরি পর্যবেক্ষণ করেন, পরিচালনা করেন, তারা খুবই দক্ষভাবে, খুবই নিষ্ঠার সাথে যতটা নিজেদের সেটা দিয়ে করে, সেটা আমি সব সময় দেখেছি। সে কোনো কেন্দ্রীয় সরকারের কর্মী হোক, রাজ্য সরকারের কর্মী হোক, কোনো পিএসইউ কর্মী হোক, পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর কর্মী হোক, তারা সবাই যারা করে খুবই, তাদের যা অবস্থা সেই অনুযায়ী তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। আর আমি নিজে এক্সপিরিয়েন্স, কিন্তু আমি ভালো এক্সপিরিয়েন্সই পেয়েছি, লোকজনও খুবই হেল্পফুল, খুবই ভালো, কোনো অসুবিধা কখনোই হয়নি। আর এক্সপিরিয়েন্স তো থাকে এখন ভেতরে, মানে ডিটেলস কি হয় না হয় অতটা আমি ভেঙে বলছি না, তবে এটুকু বলতে পারি যে যারা ডিউটিতে থাকে, সিআরপিএফ
যারা থাকে বা যারা সেন্ট্রালের আর্মি থেকে আসেন বা পুলিশ থাকেন যারা, তারা সবাই যারা পুরোপুরি যারা ভোটটা যারা আর কি, ইভেন যারা থার্ড পার্টি ভেন্ডার যারা থাকে, যারা সিসিটিভি কাজ করার থেকে শুরু করে আমাদের যারা হেল্প করে খাওয়া দাওয়ার জন্য বা বিভিন্ন রকম আমাদের দোকান চিনিয়ে দেওয়া, আমরা একটা অচেনা জায়গায় যাচ্ছি না, কোথায় খাবার দোকান পাবো, কোথায় কি পাবো, কোনো একটা মশার ধূপ ধরো লাগে, মশার ধূপটা কোথায় পাবো, সেই সব হেল্প করা গিয়ে নিয়ে মানে সব শ্রেণীর মানুষরা যারা ভোটার তারাও সবাই কিন্তু চায় জিনিসটাতে মানে সুষ্ঠুভাবে হয়ে যাক। ইভেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু জিনিসটা খুব ভালোভাবেই হয়। তাই নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, আমি এত বছরের প্রায় 15 বছর হয়ে গেছে আমার, 14 বছর হয়ে গেছে আমার চাকরি জীবনে, বহুবার ভোট করাতে গেছি, বিভিন্ন প্রান্তে গেছি পশ্চিমবঙ্গের ভোট করাতে। সবাই কিন্তু চায় ভোট ভালোভাবেই হয়ে যাক, আর ভোট খুব ভালোভাবেই হয়। সব কিছু কিছু ঘটনা তো সব জায়গাতেই প্রবলেম হয় না, এবার কিছু কিছু ঘটনা তো সেটা তো মানে কিছু করার নেই, সেটা তো কিছু কিছু তো কোরিলেশন কিছু তো হবেই, সেটা কিছু কিছু থেকেই যায় ডিসপারশন। তোমার ডাইরেক্টলি কোনো এক্সপেরিয়েন্স হয়েছে এরকম কিছু, মানে যেখানে মানে কোনো মানে যেরকম হওয়া উচিত সেরকম হচ্ছে না, বা কোনো রকমের বিপদ এসে পড়ছে বা কিছু? না সেরকম হয়নি, অনেক সময় কি অনেক সময় হয় যেখানে যে কেন্দ্রে ধরো অনেক ভোটার থাকে, অনেক সময় আমার যেমন একটাতে 1400+ ভোটার ছিল, 1500+ ভোটারও হয়, তখন শেষের দিকে লাইন পড়ে যায়, তখন আগে আমাদের নিয়ম থাকে, এবার একটা টাইমের পর তো তখন আর গেটটা বন্ধ করতে হয়, যে এরপর ধরো 6টা অবধি ভোট হবে, তখন কি করতে, তখন হাতে কুপন দিয়ে দিতে হয়, যে এই 6টা বাজলো, যারা লাইনে আছে তাদেরকে কুপন দিয়ে দেওয়া হয়। এবার ওই যারা যারা কুপনটা পেলো ওই টাইমের মধ্যে, তারাই বাকি ভোটটা দিতে পারবে। এবার যেসব কেন্দ্রে ধরো অনেক ভোটার বেশি, সেসব কেন্দ্রে একটুখানি চাপ হয়ে যায় পুরোটা শেষ করতে, কারণ দেখা যায় হয়তো 6টার পরেও অনেক ভোটার বাইরে লাইনে দাঁড়িয়ে আছে, তখন একটুখানি তবে মানুষ কোঅপারেট করে, মানুষ সব জায়গায় সহযোগিতা করে, মানুষও বোঝে যে এখানে ভিড় হয়, কারণ ওনারাও তো প্রতি বছরই ভোট দিচ্ছে না, ওনারা জানে যে আমাদের কেন্দ্রে বেশি লোক আছে, আমাদের কেন্দ্রে বেশি ভোট হয়, সব মানে এটাই একটা মানে এরকম অসুবিধা কিছু হয় না। এখন বিভিন্ন দুর্গম জায়গা থাকে, রিমোট জায়গা থাকে, যেমন আমার বেশিরভাগ টাইমই আমার রুরাল জায়গাতেই ভোটিং হয়েছে, আমার যতবার হয়েছে, এবার সেটা তো কিছু করার নেই, আমাদের অল ইন্ডিয়া যেখানেই ভোট হবে সেখানেই আমাদের, যেখানেই কেন্দ্র হবে সেখানেই ডিউটি করতে হবে, সেখানে যেখানে ভোটার আসছে সেখানে তো আমাদের ভোট কর্মীদের যেতেই হবে, এটা তো আমাদের ডিউটি, সেই এটা ডিউটিটা তো কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই, সেটা সবাই চায় যাতে ভালোভাবে সুন্দরভাবে উতরে যাক, এবং প্রতিবার উতরেই যায়, কারণ এত বড় এত মানুষের একটা ভোট মানে মানে কত বড় একটা কর্মকাণ্ড, সেটা যারা ভোট কর্মী যারা তারা আরো কাছ থেকে দেখে, তাদের ট্রেনিং পর্ব থেকে শুরু করে কাউন্টিং পর্ব থেকে শুরু করে মানে ডকুমেন্টেশন থেকে শুরু করে পুরো প্রসিডিউর কমপ্লিট করা থেকে শুরু করে যে কত বড় একটা কর্মকাণ্ড ঘটে, তাই সেটা একটা বিশাল বড় একটা কর্মযজ্ঞ ঘটে, একটা ভোট মানে শুধুই মানে টিভিতে এসে যে বিভিন্ন রকম আলোচনা, এটা বাইরের দিক, কিন্তু ভেতরের দিক মানে ভোটটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, কিভাবে মেকানিক্সটা কিভাবে মানে ভোটের মেকানিক্সটা কি, সেটা কিন্তু যারা ভোট কর্মী তারা সবাই নিজেদের সাধ্যমতো সুন্দরভাবে করার চেষ্টা করে, আর যথাযথভাবেই সেটা হয়, দু একটা বিচ্ছিন্ন ঘটনা সেটা তো সব ক্ষেত্রেই হয়ে থাকে, সেটা এটা নিয়ে বলার কিছু থাকে না। বেশ, যাই হোক, অনেকদিন পর তোমার সঙ্গে কথা হলো, এবং মানে এই একটা সুন্দর একখানা আমাদের মধ্যে পডকাস্ট হলো, প্রকৃত অর্থে পডকাস্ট যেটাকে বলে সেইটা হলো, মানে এবং সেটা সত্যি করে আমি এক কাইন্ড অফ মানে আমিও একটা নস্টালজিক ফিল আসছে, সেই সেদিনকার কথা মনে পড়ে যাচ্ছে, সেই দমদমের সেই ফ্ল্যাটটার কথা, এবং সেখানে বসে আমাদের প্রথম ওটা, তুমি আমাদের প্রথম যে যার সঙ্গে আমরা ভিডিওতে পডকাস্ট করেছি, আর আজকে আবার সেই তোমার ফিরে আসাটা, ঠিক আছে, এবং আমি মানে যেরকম বললাম আর কি পডকাস্টের মধ্যে, যে শাহরুখ খানের কামব্যাক হলো, অক্ষয় খান্নার কামব্যাক হলো, এবার তোমারও একটা কামব্যাক হোক, এবং মানুষ আবার ডিজে বাপনের গানে মানে মেতে উঠুক, এটাই আমার সেই ঈশ্বরের কাছে আমিও সবাইকে বলতে চাই প্রতিদিনই একটা কামব্যাক, আমরা ঘুম থেকে ওঠা মানেই আমাদের একটা নতুন দিনের শুরু হয়, নতুন দিন মানেই আমরা চাইলেই করতে পারি, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে উঠতে পারি না, করতে পারি না, বাকি রুটিনে আমরা ঢুকে যাই,
কিন্তু প্রতিদিন যদি আমরা চাই নতুন করে শুরু করতে, প্রতিদিনই কামব্যাক করা যায়, প্রতিদিনই কামব্যাক আমাদের করতে হচ্ছে। বিভিন্ন রকম পরিবর্তন থেকে, বিভিন্ন রকম চেঞ্জ থেকে, বিভিন্ন রকম আইন থেকে, বিভিন্ন রকম লোকেশন থেকে আমাদের পরিবর্তন আমাদের হতেই থাকছে। সময় সবথেকে বড় যেটা পরিবর্তন, সময় থেকে পরিবর্তনটা নিয়েই চলতে হবে। আর আবার নিশ্চয়ই দেখা হবে, আমাদের একসাথে আবার গল্প হবে, আর মানুষকেও বলবো কথা দিয়ে ফেলেছি তো যেতেই হবে। ঠিক আছে, তুমিও খুব ভালো থাকো, আরো ইন্টারভিউ তুমি করতে থাকো, আরো পডকাস্ট করতে থাকো, বিভিন্ন রকম আলোচনা, বিভিন্ন রকম মানে ট্রেন্ডের বাইরে গিয়ে কাজ যেটাকে বলে সেটা কিন্তু করা কঠিন, ট্রেন্ডের উল্টো দিকে হাঁটাটাই কঠিন। তুমি যে কোনো চটকদারির বাইরে একটা সুন্দর স্বচ্ছ নির্মল একটা সরল ভাবে একটা সুন্দর সঞ্চালনা করছো, যেখানে আমাকেও মনের কথা বলার পুরো জায়গা পাচ্ছি, আমি নিজের মতো করে বলতে পারছি কথাটা, সেটাও মানে এটা খুবই মানে তোমাকে আমি ধন্যবাদ জানাবো যে তুমি এত সুন্দর জিনিসটা করছো। এই সরলতাটা তাই দরকার, মানে যেখানে শুধুমাত্র মানে ভিউ বাড়বে বলে কিছু অন্যরকম কন্টেন্ট করা বা অন্যরকম প্রশ্ন করা, সেটা না করে যাতে তুমি যেটা মানে তোমার সাথে কথা বলতে ওই জন্যই ভালো লাগে, তুমি খুবই মানে আন্তরিকভাবে আন্তরিক প্রশ্ন করো, আর যে প্রশ্নগুলো আর কি মানুষ কিছু জানতে পারে, মানুষের কোনো এক্সপিরিয়েন্স হয়, আর কোনো একটা ছাপ আমরা ফেলতে পারি, যাতে আমরা ছাপ ফেলতে পারি। তোমার ডায়েরির পাতায় আবার আমি ফিরে ফিরে আসবো যতদিন আমরা রয়েছি। তোমাকেও আশা রাখবো তুমিও কাজ করে যাবে, ভিউয়ের ব্যাপারে একদমই চিন্তা করবে না, ভিউয়ের ব্যাপারে আমিও চিন্তা করছি না, সেভাবেই চলবে। আর নিশ্চয়ই মানুষ দেখছে, মানুষ দেখবে, যারা দেখার তারা নিশ্চয়ই দেখছে, যারা শোনার তারা নিশ্চয়ই শুনছে। সবাই সঙ্গে থাকবেন, যে কজন আছেন সবাই খুব ভালো থাকুন, টাটা। অসংখ্য ধন্যবাদ।